1953 সালের 29শে মে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন। এরপর থেকে বহু পর্বতারোহী এভারেস্ট জয় করার চেষ্টা করেছেন। অনেকেই সফল হয়েছেন, অনেকেই জীবন দিয়েছেন, অনেকেই আবার অসফল হয়ে ফিরে এসেছেন। সম্প্রতি রাজ্যের কৃতি সন্তান অরিত্র রায় ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। রাজ্যের প্রথম পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। 19শে মে 2025 8,848 মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পৌঁছে এই গৌরব অর্জন করেছে অরিত্র। অরিত্রর এই অর্জন শুধু একজন ব্যক্তির জয় নয়, বরং রাজ্যের জন্য ভীষণ গৌরবময়। অরিত্র আজ যুব সমাজের অনুপ্রেরণা। তাই জানতে ইচ্ছে হয় কিভাবে সম্ভব হয়েছে অরিত্রর এই স্বপ্ন পূরণ। এই জয়ের পথে কি কি বাধা এসেছিল। শুভেচ্ছার বন্যায় ভাসছে এখন অরিত্র, তবে পরবর্তী লক্ষ্য কি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ বিশেষ টকশোতে আমার সাথে স্টুডিওতে, নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে একান্ত আলাপচারিতায় রয়েছে রাজ্যের এভারেস্ট জয়ী কৃতি সন্তান অরিত্র রায়। অরিত্র, স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। অরিত্র, এখন রাজ্যের গর্ব তুমি, অনেকেরই মানে অনুপ্রেরণা। কোনো মা বলছে অরিত্রকে দেখে শেখো, তোমরা বিছানা থেকে উঠতে পারছো না, কিন্তু অরিত্র এভারেস্টে উঠেছে। অনেক বাবা বলছে হ্যাভ ইউ সিন অরিত্র? সো কেমন লাগছে লাইট ক্যামেরা অ্যাকশন সবকিছু মিলিয়ে? মানে খুবই অনেস্টলি স্পিকিং, মানে খুব একটা ভীষণ ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম লাইফে। এত লাইট, এত ক্যামেরা, আজকে এখানে ইন্টারভিউ, কালকে সেখানে ইন্টারভিউ। খুবই হ্যাপি, অ্যান্ড সাথে সাথে আমি নিজেকেও খুব গর্বিত ফিল হয় যে আমি আর্ন করতে পেরেছি এই জিনিসটা ফর মাই সেলফ অ্যান্ড ফর মাই স্টেট। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জন্য আমরাও গর্বিত, অবশ্যই রাজ্য গর্বিত, আমরা গর্বিত। তবে তোমার অভিজ্ঞতা বা তোমার যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই শুনবো আজ আমরা নিউজ ভ্যানগার্ডে। অনেক শুনেছি আমরা, অন্য জায়গায় শুনেছি, কিন্তু নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা রয়েছেন আমাদের দর্শক বন্ধুরা শুনবে আজ আরো একবার। কিন্তু তার আগে তোমার এই যে কৃতিত্ব, এই যে তোমার সাকসেস, এর পেছনে সবচেয়ে বেশি কার অবদান? তোমার তো পরিশ্রম বা তোমার সবকিছুই তো আছে, ইওর 100% বা তারও বেশি হয়তো তুমি দিয়েছো, কিন্তু তার বাইরে অবদান কার বেশি? দ্য সিড অফ এ ডাইভার্স স্পোর্ট, সেটা আমি বাবার থেকেই পেয়েছি। বাবা ফুটবল কোচ, বাট সবসময় বলতেন যে নতুন কিছু করার মানসিকতা, মেন্টালিটি, চিন্তাধারা থাকা উচিত। এক্সপ্লোর নিউ থিংস, সবসময় নিজেকে যাতে আমরা একই জিনিস, গদ বাঁধা একই জিনিসের মধ্যে সীমিত না রাখি। সো হি ওয়াজ এ স্পোর্টসম্যান, সো স্পোর্টসম্যান স্পিরিটটা সবসময় ছিল। দ্য সিড কেম ফ্রম দেয়ার। ওকে। তারপরে আমি যখন থেকে আমি মাউন্টেনিয়ারিং ব্যাপারে স্টাডি করি, তখন থেকে দেখতাম যে ইন্ডিয়ান মাউন্টেনিয়ার্স, ফরেন মাউন্টেনিয়ার্স, তো ওখান থেকে আমি ফার্স্ট বলবো না, ইন্সপিরেশন নেপালের একজন মাউন্টেনিয়ার, নির্মল পুটজা। উনি রেনাল্ড মেসনার স্যারের, যিনি ইউরোপের একজন মাউন্টেনিয়ার, উনি ফার্স্ট 14 পিকস ক্লাইম্ব করেছিলেন 7 ইয়ার্স। নির্মল পুটজা আই থিঙ্ক ইন দ্য ইয়ার 2021 7 ইয়ার্সের রেকর্ডটা ভেঙেছিল 7 মান্থস। আচ্ছা। অ্যান্ড 2023-তে নির্মল পুটজার 7 মান্থসের রেকর্ড নরওয়ের একজন মহিলা ক্রিস্টিন হারিলা ব্রেক করেছিল 2 মান্থসে। সো দে থ্রি আর মাই ইন্সপিরেশন ফ্রম মাউন্টেনিয়ারিং। ওকে। আমরা আসলে যখন অরিত্রকে সঙ্গে পেয়েছি গর্বিত লাগছে, শুনতে তো ইচ্ছেই করছে যে অরিত্র এই যে পর্বত আরোহণ, ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়েছিলাম এই যে এডমন্ড হিলারি এবং যেটা বলছিলাম আমরা নরগে, এনারা যে পর্বত আরোহণ করেছিলেন এবং এভারেস্ট জয় করেছিলেন, সেটা আমাদের ছোটবেলা পাঠ্য বইয়ে পড়েছিলাম। আজ দেখুন আমরা খবরের কাগজে পড়েছি অরিত্রর কথা, টিভির পর্দায় অরিত্রকে দেখছি, এবং রাজ্যের প্রথম। আসলে সবাই একটা কথাই বলে অরিত্র, যে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য ফার্স্ট, প্রথম কে চাঁদে গেছিলেন, প্রথম কে এভারেস্টে গেছিলেন। তো সেভাবে তুমিও একদিক থেকে প্রথম রাজ্যের, বলা হচ্ছে অরিত্র প্রথম রাজ্য থেকে যে এভারেস্ট জয় করেছে। তো এখন সেই অভিজ্ঞতা একটু আমরা শুনতে চাইবো। তবে তুমি তো বলে দিলে যে তোমার এই ইন্সপিরেশন কারা, কিভাবে হয়,
কিভাবে তোমার কা হয়েছে, কিন্তু এই যে পর্বত আরোহণটা কিভাবে শুরু হয়, মানে ট্রেকিং কিভাবে শুরু করেছো তুমি? আমার আমি যখন কলেজ পাস আউট করে যখন হুম। ফার্স্ট জবে ঢুকি হুম। তখন থেকেই, দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 2012। ওকে। তো তখন থেকেই আমার পুরো ইন্ডিয়া বাইক দিয়ে ঘোরা হুম। মানে একটা হবি ছিল আমার, ট্রাভেলিং অ্যাজ এ ওকে হবি। ওকে। আমি খুব ট্রাভেল করতাম, মোস্টলি তখন বাইক দিয়ে করতাম। আচ্ছা। সো বাই 2015 বাই 2016 আমার মোটামুটি পুরোটা ইন্ডিয়াই কভার হয়ে গিয়েছিল বাই বাইক। আচ্ছা। সো তখন যখন আমি বাইক দিয়ে ঘুরতাম, নট নেসেসারিলি আমি একা ঘুরতাম, মাঝে মধ্যে আমি গ্রুপের সাথে যেতাম। ট্রুপসের সঙ্গে, ওকে। হ্যাঁ, তো সেখানে অনেক বিভিন্ন জায়গার লোকেদের সাথে ইন্টারাকশন হতো। হুম। তখন ওদের এক্সপিরিয়েন্স শুনতাম অ্যাবাউট লাইফ। আচ্ছা। অ্যান্ড এরকম না যে ওরা ফ্রম ইন্ডিয়া ছিল, কিছু কিছু লোক বাইরের ছিল। ওকে। তো যখন ওদের সাথে ইন্টারাকশন হয় তখন ওদের এক্সপিরিয়েন্স অফ লাইফ জেনে বুঝতে পারলাম ট্রেকিং একটা ব্যাপার। হুম। সো এটার পেছনে একটা কিউরিওসিটি বাড়লো। হুম। কিউরিওসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। রাইট। অ্যাবসলিউটলি। সো সেখান থেকে একটা ট্রেকিং এর প্রতি কিউরিওসিটি বাড়লো যে আমি যে জায়গাটা হয়তো বাইক দিয়ে যেতে পারছি না, লেটস গো অ্যান্ড ট্রেক টু দ্যাট প্লেস। হুম। হুম। ট্রেকিং শুরু হলো তখন থেকে আস্তে ধীরে। হুম। বেশ কিছু জায়গায় ট্রেকিং করলাম, ইন্ডিয়াতে, বাইরে। তারপর তখন আরো বেশি বুঝতে পারলাম যে বিয়ন্ড ট্রেকিং অলসো একটা ওয়ার্ল্ড আছে, আচ্ছা। সেটা হলো মাউন্টেনিয়ারিং। ওকে। অ্যান্ড এভরিথিং ইজ লিঙ্কড। হুম। তখন থেকে মাউন্টেনিয়ারিং আস্তে আস্তে ব্যাপার শুরু করলাম। হুম। লাদাখ থেকে যখন ফিরে এলাম হুম। কলকাতায়, তখন আমি কলকাতায় থাকি, তখন একটা এভারেস্ট মুভি রিলিজ হয়েছিল হলিউডের। আচ্ছা। সেখান থেকে এভারেস্টের একটা চিন্তা মাথায় ঢুকেছিল। হুম। বাট দ্য রিয়েল পিকচার অফ এভারেস্ট কেম অ্যাজ এ পার্ট অফ সেভেন সামিটস, হুম। 7টা মহাদেশ, 7টা হাইয়েস্ট পিক। হুম। তো যখন থেকে আমি মাউন্টেনিয়ারিং নিয়ে স্টাডি করছি, হুম। তো সে 7 সামিটস ইজ মাই প্রাইম টার্গেট, যার ওকে। মধ্যে আমি দুটো অলরেডি আগে করে ফেলেছিলাম। আচ্ছা। অ্যান্ড এখন এভারেস্ট এটা করলাম থার্ড। থার্ড। থার্ড হয়ে গেল। আগে দুটো কোন দুটো ছিল? আফ্রিকার হুম। হাইয়েস্ট পিক মাউন্ট কিলিমাঞ্জারো, হুম। তানজানিয়াতে, আচ্ছা। 2023-তে করেছিলাম, ওকে। জানুয়ারিতে। হুম। অ্যান্ড 2023-তেই ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর হুম। ইউরোপের হাইয়েস্ট পিক করেছিলাম, রাশিয়াতে, আচ্ছা। মাউন্ট এলব্রাস। ওকে, তাহলে আফ্রিকা, ইউরোপ, এশিয়া শেষ। এশিয়া শেষ, এখন বাকি চারটে রয়েছে বাকি তাহলে। 4টে রইল। সেগুলো টার্গেট। ওকে, এখন পাহাড়ে উঠতে গিয়ে মানে এই যে এভারেস্ট, আমাদের একটা সবসময় মানে জানতে ইচ্ছে করে কি, আমাদের তো নর্মাল গাড়ি চড়ে আমি যখন পাহাড়ে উঠি তখনই আমার মনে হয় আমি অনেক উপরে উঠে যাচ্ছি, আমি বুঝি এই মুহূর্তে পড়বো বোধহয়। এখন এই যে পাহাড়ে উঠতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট কোন জায়গায়? আমি ভালো দিকগুলো পরে আসছি। কষ্ট তো সবটাই কষ্ট, সবটাই কষ্ট। মানে ফিজিক্যাল কষ্টের বাইরেও অনেকেই বলে এটা তো একটা বিরাট বড় চ্যালেঞ্জ। মানে এই কষ্টটা কোন জায়গায়, মানে ইন জেনারেল যে কোনো পাহাড়ে উঠতে? গাড়ির কথাটা যেটা আপনি বললেন, হুম। গাড়িতে যখন আমরা একটা লোয়ার অল্টিটিউড থেকে হায়ার অল্টিটিউডে যাই, হুম। খুব ফাস্ট ট্রানজিশন হয়। হুম। যে জায়গাতে আমরা গাড়ি দিয়ে হয়তো 1 ঘন্টায় পৌঁছে যাচ্ছি, হুম। আমরা যখন পায়ে হেঁটে যাই তখন সেই জায়গাতে হয়তো পৌঁছাতে আমাদের 5-6 ঘন্টারও বেশি লাগতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স। ওকে। সো একটা কমন কনসেপ্ট অর এ কমন নলেজ ইন মাউন্টেনিয়ারিং ইজ দ্যাট আমরা যতটা তাড়াতাড়ি হুম। অল্টিটিউড গেইন করব, হুম। আমাদের বডি অ্যাডজাস্ট ততটাই কম হবে। আচ্ছা। সো টেক ইউর ওন টাইম। ওকে। সো পায়ে হেঁটে ওপরে যাওয়াটা অবভিয়াসলি ফিজিক্যালি চ্যালেঞ্জিং, হুম। but it is helping you adjust with the rising altitude. ওকে। So obviously physically challenging and হুম। হুম। mentally also, হুম। কারণ you are going up against the gravity. হুম। হুম। Mountaineering is the only sport হুম। which is against gravity. ওকে। Others are মানে with the gravity, তো এত কষ্ট হয় না। বাট আচ্ছা। মাউন্টেনিং ইজ দ্য অনলি স্পোর্ট, তো ফিজিক্যালি বহুত চ্যালেঞ্জিং, মেন্টালি অলসো বহুত ডিমান্ডিং। হুম। কারণ একটা টাইমে এনি ট্রেক, এনি মাউন্টেনিং অ্যাক্টিভিটি, একটা টাইমে মাথার মধ্যে সেই চিন্তাটা, সেই খেয়ালটা আসেই, হুম। শুড আই গো অর নট। শুড আই কুইট? হ্যাঁ, শুড আই কুইট, বা আমি কেন করছি। হুম। তো দিস থিংস। ইজ এ চ্যালেঞ্জ। অ্যান্ড তার জন্য হুম। ট্রেনিং, আগের থেকে ট্রেন্ড থাকা ওকে। ইজ এ মাস্ট। ট্রেন ইন দ্য সেন্স আমি বলবো অনেকেই এখন, এখন মানে কি বলবো, ইজ এ হার্শ ট্রুথ, হুম। যে আহ, উম, লোক মানে একজনকে দেখছি ও করছে আমিও করব। আমিও করবো। ঠিক। তো এই জিনিসটাতে উই আর মিসিং আউট দ্য অ্যাকচুয়াল পার্ট, যে ট্রেনিং পার্ট। ট্রেনিং পার্টটা। ওকে। আগের থেকে একটা ট্রেক, একটা হাইকের একটা এক্সপিরিয়েন্স থাকা উচিত। হুম। সো দ্যাট হেল্পস এ লট। ওকে, যেটা আমরা শুনেছি
যে তুমি আগরতলা থেকে বাইসাইকেলে বা সাইকেলে গেছো তুমি নেপাল অবধি, তারপর সেখান থেকে আবার বোধহয় অন্যভাবে গেছো, সেখানে কোনো ম্যারাথন বা কিছু সামথিং কিছু ছিল। একটু যদি গল্পটা বলবো যে কবে থেকে তুমি শুরু করেছিলে, ছোট্ট করে কবে থেকে শুরু করেছিলে এবং কবে শেষ হয়েছে, অ্যান্ড ইন বিটুইন হোয়াট ইউ হ্যাভ ডান। তো আমি আগরতলা থেকে স্টার্ট করেছি সাইকেল দিয়ে, বাইসাইকেল, 16th of March 2025, অ্যান্ড আমি 1300 কিলোমিটার, 1300 কিলোমিটার সাইকেল করেছি। ওকে। টিল ফাপলু, নেপাল একটা জায়গা। ওকে। তারপর থেকে আমি ফাপলু গিয়ে পৌঁছেছি 6th of April, 21 ডেজের একটা সাইক্লিং ফেজ ছিল। ওকে। বাট সাইক্লিং অ্যাকচুয়ালি আমি করেছি 14 ডেজ, 7 ডেজ আমার রেস্ট ছিল, দুদিন সাইক্লিং, 1 ডে রেস্ট। আচ্ছা। পার ডে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 80 to 100 কিলোমিটার আমার সাইক্লিং ছিল। আচ্ছা। তো এইভাবে করতে করতে ফাপলু গিয়ে পৌঁছালাম। 7th of April থেকে আমার ট্রেক স্টার্ট হলো। 7th of April থেকে ট্রেক স্টার্ট হলো, মোটামুটি 70-80 কিলোমিটার অফ ট্রেক। 15th গিয়ে আমার ট্রেক ফেজ শেষ, টিল এভারেস্ট বেস ক্যাম্প। আচ্ছা। এভারেস্ট বেস ক্যাম্পের হাইট মিটারে 5364 মিটার্স, ওকে। 17,500 ফিট। এখন ওখানে গিয়ে অ্যাক্লামাটাইজ করা উচিত, দরকার। তো তার জন্য আমরা ওখানে 2-3 দিন রেস্ট করি। আচ্ছা। এখন নেক্সট স্টেপ কি হয়, টু অ্যাক্লামাটাইজ দ্য বডি টিল 6000 মিটার, নেক্সট ধাপ। আচ্ছা। তো 15th গিয়ে পৌঁছালাম। তো 18th আমরা 2 গ্রাম পিছিয়ে আসি, লোবুসে বলে একটা গ্রাম আছে ওখানে। আচ্ছা। পিছিয়ে আসার কারণ হলো ওখানে মাউন্ট লোবুসে বলে একটা পাহাড় আছে, ওটার হাইট 6119 মিটার্স। আচ্ছা। তো ফিটে কনভার্ট করলে 20,100 ফিট, ক্লোজ টু। ওকে। বাট দ্য মেইন টার্গেট ইজ 5000 অ্যাক্লামাটাইজ হলো বডি, 6000 এবার অ্যাক্লামাটাইজ করতে হবে। তো 6000 অ্যাক্লামাটাইজ করার পর মানে সামিট করলাম মাউন্ট লোবুসে 20th এপ্রিল সকালে, এন্ড 20th এপ্রিলেই ব্যাক করলাম আবার এভারেস্ট বেস ক্যাম্প। আচ্ছা। এগুলো কি মানে পায়ে হেঁটে হচ্ছে? পায়ে হেঁটে, পায়ে হেঁটে হচ্ছে। ওকে। ওখানে আর কোনো মোটরাইজড ভেহিকেলের কোনো সিন নেই। ওকে। তো 20th ব্যাক টু বেস ক্যাম্প। এয়ারপোর্ট থেকে আমাদের কিছু দিনের একটা রিফ্রেশার, একটা ট্রেনিং হয়। ট্রেনিং ইন দ্য সেন্স ল্যাডার ক্রসিং কি করে করতে হয়। ল্যাডার বলতে আমি সিঁড়ির কথা বলছি, অ্যালুমিনিয়ামের সিঁড়ি। সেগুলো কেন ইউজ হয় আমি বলছি পরে। তারপরে জুমারের সাহায্যে, অ্যাসেন্ডারের সাহায্যে, রোপের সাহায্যে কি করে উপরে উঠতে হয়, র্যাপলিং করে কি করে নিচে নামতে হয়, এগুলো একটা রিফ্রেশার, একটা কোর্স দেওয়া হয়। এগুলো 2-3 দিন 4 দিন চলে। আচ্ছা। তারপর আমাদের কিছু দিন, 1 সপ্তাহ মতো রেস্ট থাকে। এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে উঠতে কদিন লেগেছে, বাট উঠতে কদিন যদি আমি বলি, উঠতে লাগে 5 দিন, নামতে লাগে 2-3 দিন। বাট ব্যাপারটা এটা না, টোটাল মাউন্টেনিয়ারিং ফেজ ইজ 40 ডেজ। ওকে। মানে এই বেস ক্যাম্প থেকে 7 দিনের, মানে এই যে তুমি বললে 7 দিনের রেস্ট প্রথম বললে, তারপর ট্রেনিং চললো, তারপর 7 দিন রেস্ট, তারপর থেকে 40 ডেজ নাকি মানে ওই সবগুলো মিলে 40 ডেজ? 40 ডেজ স্টার্ট ফ্রম দ্য পয়েন্ট আমি যেখান থেকে ট্রেক স্টার্ট করেছিলাম। আচ্ছা। তো আমার প্রথমেই চলে গেল 9 দিন এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছাতে। 2-3 দিনের রেস্ট ছিল। তারপরে আবার মাউন্ট লোবুসে ক্লাইম করলাম 2-3 দিন। এখানে চলে গেল আমার 6 দিন, 15 দিন শেষ। তারপরে এই ট্রেনিং, বেস ক্যাম্পে রেস্ট, ওখানে আরো 7-10 দিন শেষ। মোটামুটি চলে গেল 25 দিন, বাকি রইল 15 দিন। আচ্ছা। এখন 15 দিনের মধ্যে আমরা কি করি, তো 5000 অব দি বডি অ্যাক্লামাটাইজ, 6000 পর্যন্ত বডি অ্যাক্লামাটাইজ। তো নেক্সট টার্গেট ইজ টু অ্যাক্লামাটাইজ টু 7000 মিটার্স, আচ্ছা, 24,000 ফিট, ক্লোজ টু। ওকে। তো এখানে আরেকটা জিনিস বলতে চাই, এভারেস্ট বেস ক্যাম্প থেকে এভারেস্ট সামিটের রুট বা রোপ, একটা রোপ লাগানো থাকে। আচ্ছা। নট এ সিঙ্গেল রোপ, ভেঙে ভেঙে রোপ লাগানো হয়। আচ্ছা। বাট বেস ক্যাম্প থেকে সামিট পর্যন্ত একটা রোপ লাগানো হয়। একটা রোপ ফিক্সিং টিম যায় সবার আগে সিজনের স্টার্টিং এ। ওদের কাজ একদম টপ পর্যন্ত গিয়ে রোপ লাগিয়ে নিচে নেমে আসা। আচ্ছা। ওরাও ধাপে ধাপে রোপটা লাগায়। ফার্স্টে ক্যাম্প 2 পর্যন্ত হলো, তারপর ক্যাম্প 3 হলো, ক্যাম্প 4 হলো, তারপর সামিট হলো। ওকে। তো এরা কারা, মানে যারা রোপটা লাগাচ্ছে এরা কি মানে যারা ক্যাম্প ইনচার্জ বা ক্যাম্পে যারা যাদের আছে তারা নাকি এরা? তো আমি যা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি ব্যাপারটা, নেপালে এরকম অনেক অর্গানাইজার আছে, প্রাইভেট অর্গানাইজার, কোম্পানিজ, যাদের থ্রুতে আমরা যাই। তো রোপ যখন ফিক্স করার প্রত্যেক সিজনে চান্স হয়, তো একটা বিডিং হয়। ওকে। যারা লোয়েস্ট বিড করে, যে আমার টিম এই টাকাতে রোপ লাগাবে উপর পর্যন্ত, যারা লোয়েস্ট বিড করে ওরাই চান্স পায়।
মোর লাইক এ টেন্ডার, যা আমরা পাতি ভাষায় বুঝে থাকি। তো ওরা ধাপে ধাপে রোপটা ফিক্স করে, ফার্স্ট ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4। তো এবার টিল 1st of May ক্যাম্প 3 পর্যন্ত রোপ ফিক্স হয়েছিল। আচ্ছা। তো ক্যাম্প 3 এর হাইট 7100 মিটার। তো আমাদের তখন থেকে স্টার্ট হলো অ্যাক্লামেটাইজেশন টু ক্যাম্প 3। ওকে। তো আমরা 1 তারিখ বেরোলাম, ক্যাম্প 1 গেলাম, 1-2 দিন রেস্ট করলাম, ক্যাম্প 2 গেলাম, 1-2 দিন রেস্ট করলাম। ক্যাম্প 1 এর হাইট 6000 মিটার, ক্যাম্প 2 এর হাইট 6,500, ক্যাম্প 3 এর হাইট 7100। আমরা 7000 মিটার টাচ করলাম, আবার ব্যাক টু বেস ক্যাম্প ফিরে এলাম। ওই সেই 5000 যেটা বেস ক্যাম্প 5364। আমরা বেস ক্যাম্প ফিরে এলাম। বেস ক্যাম্প ফিরে এসেছিলাম মে মাসের 6 তারিখ। এক সপ্তাহের একটা পুশ ছিল, টু অ্যান্ড ফ্রো, ফিরে এলাম বেস ক্যাম্প। 6 তারিখ ফিরে এলাম। এখন নেক্সট কি? নেক্সট আমরা ওয়েট করি কখন 3 থেকে 4 থেকে সামিট পর্যন্ত রোপ ফিক্স হবে। আচ্ছা। এই বছর সেটা ফিক্স হয়েছে মে মাসের 9 তারিখ। তো তারপর আমাদের নেক্সট কি করণীয় থাকে? নেক্সট করণীয় থাকে হলো আমরা সবাই মিলে ডিসকাস করি। মেইন ডিসিশনটা তো অবভিয়াসলি টিমের ওনার নে বা মানে অর্গানাইজার নিচ্ছে। ডিপেন্ড করে ওয়েদার ফ্যাক্টর। অনেক ওয়েদার রিপোর্ট দেখা হয়, কোন ওয়েদার উইন্ডোটাতে স্নোফল কম, উইন্ড স্পিড কম, সেই দেখে একটা ডিসাইড করা হয় টাইম ফ্রেম। আমাদের জন্য টাইম ফ্রেম ডিসাইড করা হয়েছিল 18th to 21st। আচ্ছা। ওয়েদার রিপোর্ট দেখে দেখা যাচ্ছিল যে 18th to 21st স্নোফল হচ্ছে না এন্ড উইন্ড স্পিড খুবই কম, 5 to 10 কিলোমিটার পার আওয়ার। ওকে। তো সেই 19th টার্গেট করে আমরা 15th এ বেরোলাম আবার বেস ক্যাম্প থেকে। বেস ক্যাম্প টু ক্যাম্প 1, 15th 16th এ ক্যাম্প 1 টু ক্যাম্প 2, 17th ক্যাম্প 2 টু ক্যাম্প 3, 18th এ ক্যাম্প 4, 19th গিয়ে পৌঁছলাম আমরা ওপর সামিট। 20th ব্যাক টু ক্যাম্প 2, 21st বেস ক্যাম্পে। আচ্ছা, এই হলো মাউন্টেনিয়ারিং ফেজের জার্নি কমপ্লিট। আলটিমেটলি মানে ওই যে ফেজটা, মেইন ফেজটা 15 টু 22 এই 7 দিনের মধ্যে, 7 দিনে মানে টু এন্ড ফ্রো মানে উপর থেকে ঘুরে চলে এলাম। ফাইন, মানে সত্যি মানে শিহরণ যাচ্ছে। এখন যেটা আপনি জিজ্ঞেস করলেন ম্যারাথন, 21st এ ফিরে এলাম বেস ক্যাম্প। সাধারণত বেস ক্যাম্প ফিরে আসার পর ক্লাইম্বার্সরা আইদার ট্রেক করে বা হেলি দিয়ে চলে যায় কাঠমান্ডু। খুবই কম সংখ্যক ক্লাইম্বার রেয়ারলি ম্যারাথনের জন্য ওয়েট করে, কারণ 29th মে কনসিডার করা হয় এভারেস্ট ডে। আচ্ছা, ডেডিকেটেড টু দ্য ফার্স্ট ক্লাইম্ব অফ এভারেস্ট 1953। এভারেস্ট ম্যারাথন রান হয় 42 কিলোমিটার্স। তো সেটা তারপর আমি 42 কিলোমিটার রান করলাম। তারপর আমার এক্সপিরিয়েন্স শেষ হলো, বাট মেইন উদ্দেশ্য ছিল আমি এটাকে ট্রায়াথলন মোডে করতে চেয়েছিলাম। আচ্ছা, ট্রায়াথলন মোডে সুইমিং একটা কম্পোনেন্ট থাকে, বাট এখানে আমার সুইমিং অ্যাড করার মতো স্কোপ ছিল না। তো সাইক্লিং অ্যাড করলাম, রানিং অ্যাড করলাম, আর মাউন্টেনিয়ারিং অ্যাড করলাম, মডিফাইড টাইপ অফ ওকে ট্রায়াথলন হয়ে গেল। তাহলে সুইমিং এর জায়গায় সেখানে সাইক্লিং হয়ে গেল। তাহলে অ্যাবসলিউটলি সত্যি অ্যাডভেঞ্চার যাদের করার শখ থাকে তারা যে কোনো ভাবে অ্যাডভেঞ্চার করবে। অরিত্র ইজ এ ইন্সপিরেশন টু আস। অরিত্র, এই যে তুমি বললে এই যে 7 দিন দেখে খুব মানে বা শুনে তোমার মুখ থেকে শুনে জিনিসটাকে খুব সহজ মনে হচ্ছিল। আমরা মুভিতে দেখি বরফের ওপর হচ্ছে, বা শুধু মুভি নয়, আমরা ট্রেকিং এর কিছু ভিডিওসও দেখি। এই যে তোমরা যে গেলে, এই যে রোপ ধরে তোমরা যে গেলে, যে জার্নিটা করলে 7 দিন, এখানে এই যাওয়া আসার পথে তোমরা অনেকেই তো একসঙ্গে থাকে। এখন এখানে কি মানে যেতে যেতে কি কখনো মনে হয়েছে তোমার যে নো আলটিমেট আই এম কুইটিং, আমি আর পারছি না, এরকম? কুইট জিনিসটা আসেনি, বাট হ্যাঁ মাথার মধ্যে অনেকবার এসছে যে যাবো কি যাব না, কেন করছি, ইজ ইট ওয়ার্থ ইট। এসছে কেন এসছে, কারণটা হলো যখন আমি ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 মুভ করি, তখন মোটামুটি মাঝামাঝি একটা জায়গাতে 7500 ক্লোজ টু, তো তখন মানে একটা বাজে একটা খবর পেয়েছিলাম অ্যাবাউট ওয়ান অফ মাই টিমমেট। আচ্ছা, সো ওর নাকি ডেথ হয়ে গেছিল উপরে। আচ্ছা, এন্ড এই নিউজটা আমি ওর শেরপা থেকে পাই, যাকে আমি দেখছিলাম ওপর থেকে নিচেও একা ফিরে আসছে। তো ওকে জিজ্ঞেস করাতে ও আমাকে জিনিসটা বললো। সো একটা টিমমেট যে নাকি আমার সাথে এতদিন নিচে ছিল বেস ক্যাম্পে, ওর সাথে থাকা খাওয়া। কোথাকার ছিল উনি? ইউরোপের। তো হঠাৎ করে when you hear it, তো ইটস ডিমোরালাইজিং। এন্ড এত উপরে অ্যাকচুয়ালি কি হয়, অক্সিজেন এতটাই কম, তো ইমোশনস আর এক্সাইটমেন্ট বেশি হয়। এন্ড ইফ উই ডোন্ট কন্ট্রোল ইট, এটা ঘুরতেই থাকে, ফর্মস হ্যালুসিনেশন। তো
তো তখন যখন আমি খবরটা শুনেছিলাম তখন আমার মনে হচ্ছিল শুড আই টেক দ্য রিস্ক, এত ক্লোজ একজন লোক মারা গেছে উপরে, ইজ ইট ওয়ার্থ ইট? জাস্ট তো 20-25 লাখ টাকা, আমার লাইফের ওয়ার্থ তো অ্যাটলিস্ট 20-25 লাখ টাকা না, ইটস মোর দেন দ্যাট। কুইটিং এর ব্যাপারটা মাথায় আসেনি, বাট হ্যাঁ ডিমোরালাইজিং ফ্যাক্টর অনেক কিছু ছিল। এরপরেও গিয়ে যখন ক্যাম্প ফোর জাস্ট পৌঁছাই তখনও একটা বডি দেখেছিলাম পড়ে আছে, অ্যান্ড ইট কন্টিনিউস, কারণ ওখানে এটাকে ডেড জোনই বলা হয়। অ্যাভাব 8,000 ইজ টোটালি ডেড জোন। ইউ গেট টু সি বডিজ, বাট মেন্টালি এতটাই নিজেকে স্ট্রং করতে হয় যে না নিজেকে, অ্যান্ড সেটাও নিজেকে বোঝাতে হয় টু অ্যানালাইজ ইউর সেলফ যে নিজের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে কিনা। ওয়াই শুড আই কুইট যদি নিজের মধ্যে কোনো প্রবলেম আমি না দেখতে পাই? সো সেটাকেও অ্যানালাইজ করলাম। মানে ফিজিক্যালি মেন্টালি বহুত চ্যালেঞ্জিং তখন এই জায়গাটার মধ্যে নিজেকে মানে শক্ত ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বহুত চ্যালেঞ্জিং ব্যাপার। ওকে, মানে এই যে তুমি বলছিলে যে বডি দেখতে পাচ্ছ, ডেথ জোন বডি দেখতে পাচ্ছ, এরা কি মানে কোনো ইনসিডেন্ট হয়ে মানে কি মানে উঠতে পারেনি নাকি এই যে অক্সিজেনের অভাবে বা এইসব কারণে ডেথ হয়েছে, এরকম কোনো কিছু হিস্ট্রি কি বলে অর্গানাইজাররা ওখানে যে এরকম হয়েছে এই হয়েছে বা এরাদের এই হচ্ছে? অনেক কারণ হতে পারে। আমি একটা সিম্পল কারণ যেটা বলতে পারি, উপরে টোটালি এক্সপোজড, গাছপালা অবভিয়াসলি কিছুই নাই, এন্ড যখন উপরে যখন উইন্ড হিট করে খুব স্পিড থাকে, মানে ভাবার মতো না। আচ্ছা। এন্ড উইন্ড যখন হিট করে মুখের মধ্যে এত জোরে হিট করে তখন আমরা শ্বাস ফেলাটা খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা। এন্ড তো তার জন্য এটা একটা কারণ। একটা কারণ অবভিয়াসলি অক্সিজেন স্যাচুরেশন, কারণ এরকম না যে আমাদের অক্সিজেন মাস্ক আমরা ইউজ করছি উই আর টোটালি প্রোটেক্টেড, ফাইন, সেফ। ওকে। এরকম হতে পারে যে আমরা অক্সিজেন মাস্ক ইউজ করছি বাট আমাদের বডি অ্যাডজাস্ট হতে পারছে না, হ্যালুসিনেশন হচ্ছে, হ্যাঁ, মানে যাকে বলে একটা পাগলামি করার মতো একটা সিচুয়েশন হয়ে যায় ভীষণ এক্সাইটমেন্ট থেকে, ভীষণ ইমোশন থেকে। এরকম শোনা যায় যে ওপরে ওঠে মানুষের এতই গরম ফিল হয় যে কাপড় জামা খুলে ফেলে, দে জাম্প ফ্রম দ্য স্লোপ। ওকে। তো নট নেসেসারিলি যে অক্সিজেন, মানে ব্যাপারটা হলো আমাদের সাইকোলজিক্যাল একটা প্রেসার থাকে, এন্ড ব্রেইন যেরকম আমাদের ফাংশন করা সেটা কিন্তু কমপ্লিট সেভাবে নরমাল ওয়েতে করে না। ব্রেইন at that altitude can become your worst enemy. ওকে, মানে ভুল পথে পরিচালিত করতে পারে। একদম নিশ্চয়ই, কারণ হ্যালুসিনেশন খুব একটা খুব খারাপ জিনিস। if you can't control it you might. রাইট। এখানে তুমি ইউরোপের কথা বলছিলে যার মানে ডেথ হয়েছে তোমার কি বলে একসঙ্গে যারা ট্রেকার কো ট্রেকার, এখন এই যে যারা এই এরকম টাইপের জায়গায় যাদের বসবাস, মানে যেখানে বরফের জায়গায় বা নর্থ জোনে বা সাউথ জোনে যাদের বাস, তাদের জন্য কি এটা ইজি হয়? কারণ তাদের তো বরফের সঙ্গে নট থাকা নেসেসারিলি। ওকে। কারণ আমার শরীর কখন খারাপ হতে পারে নোবডি নোস। ওকে। নেপালি হোক কি এনিওয়্যার ইন দ্য আর্কটিক, আমাদের মতো রাজ্যে তো আমরা কখনো বরফ দেখিনি, ছোটবেলা থেকে আমরা বরফ দেখিনি, বরফ পাইনি। ঠান্ডা আমাদের এখানে সেই কত আর খুব যদি কমে যায় 4 নামে, তো সেই জায়গা থেকে ওই রকম টেম্পারেচারে এরকম হ্যাঁ, এটা ফার্স্ট কথা যে আমি যদি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমি সেখানে যাচ্ছি, অবভিয়াসলি ইটস এ হিউজ চ্যালেঞ্জ। ওকে। সেটাই আগের থেকে এক্সপিরিয়েন্স থাকা দরকার সেরকম জায়গা। সেই ক্ষেত্রে অবভিয়াসলি যারা আর্টিকে থাকে, যারা অ্যান্টার্কটিকে থাকে, নেপালিস অর এনিওয়ান পাহাড়ি এলাকায়, ওদের একটা অ্যাডভান্টেজ থাকে। বাট এরকম না যে ওদের শরীর খারাপ হবেই না। আচ্ছা। ওদেরও হয়, আমি শেরপাদের দেখেছি ওদেরও শরীর খারাপ হয়, বাট দে নো হোয়েন টু কাম ডাউন, মানে নিজেকে আবার সুস্থ করে আবার দে গো আপ। বাট শরীর খারাপ যে কোনো টাইমে হতেই পারে, কারণ ওখানে এত ড্রাস্টিক ওয়েদার চেঞ্জ হচ্ছে, ফুড হ্যাবিটস চেঞ্জ হচ্ছে। মানে সকালে গরম থাকে, রাত্রেবেলা মাইনাস টেম্পারেচার, বডিকে অ্যাডজাস্ট হতে হয়। তারপরে অক্সিজেন ফ্যাক্টর তো আছেই একটা, তো শরীর খারাপ যে কারোরই হতে পারে। সকালবেলা এই যে আমরা যখন নরমালি এখানে যেরকম আছি, আমাদের সকালবেলা যখন রোদ উঠছে ভীষণ গরম লাগছে, ওখানেও কি সেম টাইপেরই হয়? এক্স্যাক্টলি সেম, মানে ওখানে আরো বেশি গরম থাকে, প্রোভাইডেড ক্লিয়ার ওয়েদার যদি থাকে, যদি ক্লিয়ার স্কাই থাকে, এন্ড when the sun is পুরো ডাইরেক্ট, সূর্য যখন পুরোপুরি ডাইরেক্ট। কারণটা কেন? বরফ সাদা, সব সব আশেপাশে পুরোই সাদা, পুরো রিফ্লেক্ট করছে, এন্ড মানে একটা মানে ওখানে গরম আর এখানে গরম, পুরো আকাশ পাতাল তফাৎ। এরকম মনে হচ্ছে যে মাইক্রোওয়েভের মতো, মানে চামড়া যেরকম স্কিন যেমন পুড়ে যাচ্ছে, ঘাম হচ্ছে না বাট হয়তো পুড়ে যাচ্ছে।
অনেকেই বলেন মানে যারা এই সঙ্গে আছেন, যারা উঠতে যতটা কষ্ট নেমে আসতে নাকি আরো বেশি রিস্ক। সেটা কেন? মানে এটা কি মানে স্লিপ করার ভয় থাকে বা? ওয়ান অফ দ্য ফ্যাক্টর অবভিয়াসলি ইয়েস, কারণ আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা কতটা উপরে চলে এসেছি। এখন এখন সামনে কিছুই নেই, মানে পুরো একদম পুরোটাই স্লোপ, ডিসেন্ড ডাউন। তো একটা প্যানিক ফ্যাক্টর হয়ে যায় যে আরে এতটা উপরে এসেছি, তখন তো দেখিনি। আর প্লাস আমরা যখনই ওপরে পুশ করি তখন রাতের বেলা পুশ করি, তো আশেপাশে কি আছে, কতটা ডেপথ, কতটা হাইট বোঝা যাচ্ছে না। আচ্ছা। যখন নামি তখন সকাল হয়ে যায়, তখন ক্লিয়ার দেখা যাচ্ছে এতটা উপরে আশেপাশে ওয়াল নেই, রক নেই, মানে একটা প্যানিক হয়ে যেতে পারে, এটা একটা কারণ। আচ্ছা। নামার টাইমে হাঁটুতে পায়ের নিচে প্রেসার পড়ে বেশি ডিসেন্ডিং এ। আরেকটা জিনিস হলো উপরে যাওয়ার টাইমেই ম্যাক্সিমাম ক্লাইম্বার্সরা নিজের এনার্জি, এফোর্ট, ফোকাস সব ওখানেই দিয়ে দেয় যে আমার লক্ষ্য এটা, আমাকে পৌঁছাতে হবে, আই হ্যাভ টু পুশ, আই হ্যাভ টু রিচ দেয়ার। সামিটে চলে গেল, নিচে যে হ্যাঁ সামিট যে 50% অফ দ্য জার্নি, সেটা তখন মাথায় থাকে না। তো ডিসেন্টের টাইমে অবভিয়াসলি ফোকাস লুজ হয়ে যায়, টায়ারিং হয়ে যায় বেশি। তো ডিসেন্ডিং ইজ নো ডাউট ফাস্ট, বাট ভেরি রিস্কি। ফাস্ট বাট রিস্কি। ওকে, খুব অল্প করে জেনে নেব, তোমার মুখে যে এই যে দাগ, এটা কি মাউন্টেনিং এর সাথে কোনোভাবে যুক্ত? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট এবারই হয়েছে? মেমোরি ফ্রম মাউন্ট এভারেস্ট। কিভাবে হলো? এটা কি মানে কোনো কিছুর সঙ্গে ধাক্কা নাকি পড়ে গেছিল? না, ধাক্কাও না, পড়েও যায়নি। তো ব্যাপারটা যা আমি বলছিলাম, আমরা যখন মানে মুভ করি, রাতের বেলায় মুভ হয়। রাতের বেলা সাধারণত কেন মুভ হয়? রাতের বেলা টেম্পারেচার খুব কম থাকে, অ্যান্ড তার জন্য বরফের মেল্টিং রেট অনেকটাই কম। আচ্ছা। প্লাস আমরা যা গিয়ারটা পরে থাকি, যখন আমরা ক্যাম্প 3 থেকে মুভ করি উপরে, তখন মানে অনেকে হয়তো মনে করে যে আমরা অনেক লেয়ার পরে থাকি, বাট আমরা অ্যাকচুয়ালি 2টো লেয়ার পরে থাকি। ভেতরে একটা জাস্ট একটা সিম্পল থিন থার্মাল, ওপরে নিচে, এর ওপরে সামিট স্যুট। সামিট স্যুটটা ভীষণ গরম হয়। আচ্ছা। ওটার টেম্পারেচার কভারেজই মোটামুটি -40, -50, -60। আচ্ছা, ঠিক আছে? তো ভীষণ গরম, পাতলা বাট গরম। তো আমরা যখন রাতেবেলা মুভ করি, তো ভেতরে একটা ফেভারেবল একটা টেম্পারেচার মানে ক্রিয়েটেড থাকে, বজায় থাকে, যেটা আমরা যদি সকালে মুভ করি ভীষণ বেশি গরম হয়। গরম হবে। তো তার জন্যই আমরা রাতেবেলা মুভ করি। তো রাতেবেলা যখন মুভ করি, সাধারণত কিছু কিছু লোক হয়তো হোয়াইট গ্লাস ইউজ করে। আমার এবার এটা মিস হয়ে গিয়েছিল, আমি হোয়াইট গ্লাস নিতে ভুলে গেছিলাম। তো তখন যখন আমি ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 থেকে, মেইনলি আমার এটা হয়েছে যখন ক্যাম্প 4 থেকে সামিট পুশ হয় আমার লাস্ট ডে, এই 18th নাইট। তো আমার মাস্ক পরা ছিল, বাট চোখের জায়গাটা এক্সপোজ ছিল। আচ্ছা। তো আমি যখন সামিট পৌঁছাই, তখন যখন ভোর হচ্ছে, তখন ইট ইজ লাইক 6 o'clock, and সামিট পৌঁছেছি 7:30, and ব্যাক টু ক্যাম্প 4 ছিল আমার মোটামুটি 2টোর সময়। তো টিল 8 o'clock 9 o'clock মানে কালো চশমা পড়তে হয় না, কারণ এতটা রোদের রিফ্লেকশন থাকে না। যদি হয়তো পড়তে লাগবে, বাট যতক্ষণ ছিল না আমার কালো চশমা আমি পরিনি। এন্ড তখন ওয়েদার খুবই বাজে হয়ে গেছিল, মানে খুবই উইন্ড স্পিড ছিল, একটা ব্লিজার্ড টাইপ, নট ব্লিজার্ড বাট মানে একটা হোয়াইট আউট, এন্ড সেই হোয়াইট আউটের সাথে ছোট ছোট আইস পার্টিকেলস গুলো খুব জোরে উইন্ডের সাথে হিট করছিল। এন্ড এখানেই বারবার লাগছিল, এখান থেকে পুরো জায়গাটা সোলেন হয়ে গিয়েছিল, ফ্রোজেন হয়ে গিয়েছিল। সো ইট ওয়াজ লাইক ফার্স্ট ডিগ্রি ফ্রস্ট বাইট। অনেক ডিগ্রি হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। সো এটা একটা ফ্রস্ট বাইট বলা যেতে পারে, মানে জাস্ট বরফ, যেটা নরমাল ভাষায় আমরা বললে যে বরফ লেগে 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 তোমার এই। তো আমার এখানে স্কিন ফেটে গেছিল, সোলেন হয়ে গেছিল। তো এটা কি রিকভার হবে কি বলছে ডক্টর? হয়ে যাবে, 1-2 মাস টাইম লাগবে, বাট যদিও রিকভার না হয় আমার কোনো অসুবিধা নেই। তো ইট উইল বি মেমোরি। ওকে, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আসলে তোমার এই গল্প শুনতে শুনতে মানে অবাক হয়ে শুনতে ইচ্ছে করে আর কি, যে এভাবেও সম্ভব হয়। সো ট্রেকিং তো হলো, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পুরো এখন তোমাকে দেখে যারা আগামী দিনে যারা ট্রেক করতে আসবে, তাদের আরো একটা দিক জানার আছে। একটা বিশাল খরচা তুমি বলছিলে একটু আগে, যে 20-25 লাখ তোমার, এটা এর জন্য কি আমি ফিরে আসবো, এটা আমার জীবন থেকে দাম নয়।
সো এখানে তুমি মেনশন করছিলে টোটাল এই যে ট্রেকিংটা হয় বা এই ধরনের ট্রেকিং করতে গেলে মাউন্ট এভারেস্ট বা তুমি বলছিলে যে ইউরোপের সামিট বা আফ্রিকা, কেমন ওগুলো তো আরো বেশি বিদেশে গিয়ে করতে হয়, মাউন্ট এভারেস্টে আমি যদি ধরি তোমার খরচা কেমন হয়, হাউ মাচ ডাজ ইট কস্ট, মানে তোমার এই ইন জেনারেল মাউন্টেনিয়ারিং ইজ এ কস্টলি অ্যাডভেঞ্চার স্পোর্ট, ওকে, বাট সাথে সাথে এটাও বলবো নট নেসেসারিলি সব পাহাড়। যেরকম আমি প্রথমে বলছিলাম এই ওয়ার্ল্ডে মোটামুটি মোটামুটি না 14টা পিকস আছে যেগুলো 8000+ মিটার। ওকে, তো অ্যান্ড কিছু কিছু পিকস আছে খুবই রিমোট, যেখানে লজিস্টিক্যাল এক্সপেন্স বেড়ে যায়। তো এইসব কিছু কিছু এইসব 14টা পিক যেগুলো 8000+মিটার, এগুলোতে খরচা অনেকটাই বেশি। যেরকম মাউন্ট এভারেস্টের জন্য যেরকম আমার টোটাল খরচা হয়েছে ক্লোজ টু 27-28 lakhs। 28 lakhs, ওকে, অনেকটা বড় ব্যাপার। তো সেরকম বাকি 8000 মিটারও কস্টলি, বাট এতটা না। তাহলে এই যে 28 lakhs তুমি খরচা হলো তোমার, ইউ হ্যাভ রিচ দ্য সামিট, তুমি এখন সেলিব্রিটি, এই সর্ট অফ সেলিব্রিটি ইন ত্রিপুরা, ইন আওয়ার স্টেট অ্যাটলিস্ট, আর তোমাকে দেশের অন্যরাও জানে, তোমার নিউজ বহির্বিশ্ব হচ্ছে, আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন চ্যানেলেও তোমার নিউজ দেখেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই 28 লাখ হাউ ডিড ইউ স্পেন্ড, মানে এটা কি নেহাতি, যেহেতু আমি মানে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করব বা কোনো একটা পাহাড় ক্লাইম্ব করব, তার জন্য শুড আই স্পেয়ার দ্যাট, এই টাকাটা তোমার কি করে এলো তোমার কাছে, মানে হ্যাঁ, মোস্টলি অবভিয়াসলি টাকার ব্যাপারটা যখন অনেকেই শোনে তখন বলে এত টাকা কি করে, মানে কি করে, মানে ওয়াই এত টাকা, মানে খরচা কোথায় হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেন 28 lakhs-এর মধ্যে নেপাল গভর্নমেন্টের এবার পারমিট ফি ছিল 11,000 USD, আচ্ছা, মানে ক্লোজ টু 10-11 lakhs, ওকে, যেটা পরের বছর থেকে আরো বেড়ে যাবে। আচ্ছা, 10-11 lakhs নেপাল গভর্নমেন্টের কাছে চলে গেল, 1/3 চলে সেখানে সেখানে চলে গেল। বাকি রইল 17-18 lakhs। তো 17-18 lakhs গোস টু দ্য কোম্পানি যার থ্রুতে আমি যাব। আচ্ছা, ওরা এত টাকা কেন চার্জ করছে? আমার থাকা, খাওয়া, আমার অক্সিজেন, আমার শেরপা, এভরিথিং ওরাই বিয়ার করছে। অ্যান্ড ওদের একটা লাইফ রিস্কের ব্যাপার, তো এভরিথিং ইনক্লুডেড অ্যামাউন্টটা অনেক বেশি। তো এখন আমি কি করে এত টাকা মানে পেয়েছি? সো আমার যে মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন যাওয়ার আগে, যেটা আমি বললাম আমি 16th of May স্টার্ট করেছিলাম, এর আগের 4-5টা মাস আমি স্পন্সরের পেছনে অনেক আমার দৌড়াদৌড়ি ছিল। স্পন্সরের জন্য তুমি, হ্যাঁ, স্পন্সর ইজ এ মাস্ট। স্পন্সর ছাড়া যাওয়াটা অ্যাকচুয়ালি খুব টাফ, যেখানে এত টাকা হয়ে যাচ্ছে। সো আমি 50% রেজ করতে পেরেছিলাম থ্রু স্পন্সরশিপ, এন্ড বাকিটা আমার নিজস্ব, ইউ ক্যান সে ইট অ্যাজ লোন অর মাই সেভিংস। ওকে, তাহলে তো একটা জায়গায় এই জায়গাটা বলতেই হয় যে অরিত্র, এভাবে যদি 50% তুমি নিজের বলছো, তাহলে যে কেউ তো তাহলে ইচ্ছে করলেও যেতে পারবে না, মানে তার যদি ফিজিক্যালি ক্ষমতা থাকে, মেন্টালি ক্ষমতা থাকেও, আর্থিকভাবে সেলে আটকে যাবে, কারণ বিকজ এটা কস্টলি স্পোর্ট এটা। তাহলে সেখানে অপশন কি, মানে স্পন্সর ছাড়া আর অন্য কোনো অপশন কি আছে কিছু? স্পন্সর ছাড়া অন্য কিছু অপশন যা আমি অন্য স্টেট থেকে শুনতে পাই, অন্য স্টেটেও আমার বন্ধুরা আছে, ওরাও মাউন্টেনিয়ার, অ্যান্ড বন্ধুরা বাদেও আমি যখন অনেক মাউন্টেনিয়ারকে আমি ইনস্টাগ্রামে ফলো করি, ফেসবুকে ফলো করি, তো ওদের যখন পডকাস্ট শুনি, ওদের যখন কথাবার্তা শুনি, তখন বুঝতে পারি যে ওদের স্টেট গভর্নমেন্ট থেকে বলবো এরকম ফ্যাসিলিটি আছে যে তুমি যদি সাবমিট করে ফিরে আসো, সাকসেসফুলি সাবমিট করে যদি কেউ ফিরে আসে, তখন গভর্নমেন্ট ভালো সংখ্যক একটা অ্যামাউন্ট ওদেরকে, সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট দে গিভ এজ এ অনার। তো এই জিনিসটা ত্রিপুরায় নেই, তো এই জিনিসটা ত্রিপুরায় আনতে হবে। তো এটা এটা করতে করতে, কারণ এতদিন মাউন্টেনিয়ারিং ক্লাইম্বিং ত্রিপুরাতে এত প্রচলিত ছিল না, আস্তে আস্তে হয়ে আসছে। তো এই জিনিসটাও যাতে হয়, এই 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 জিনিসটাই আমি মনে করি মেইন। অ্যাটলিস্ট যদি হেল্প না পাওয়া যায়, পোস্ট যাতে কিছু একটা থাকে। ওকে, তাহলে তুমি যেটা বলছো যে এখানে স্পন্সরের ব্যাপারটা, কারণ এখানে প্রচুর টাকার ব্যাপার, আমরা অন্যান্য স্পোর্টে দেখি আমরা স্পন্সর তো অবশ্যই থাকে,
বিভিন্ন খেলাতে, সেখানে আমরা ক্রিকেটকে একটু সাইডে সরিয়ে রাখলাম, ক্রিকেটের প্রচুর স্পন্সর পাওয়া যায়। মাউন্টেনিয়ারিং এ তো এখন মানে পর্বতারোহণ তো একদম খুব জনপ্রিয় একটা স্পোর্ট, এখন অনেকেই যাচ্ছে, বিভিন্ন স্টেট থেকে যাচ্ছে, আমি বিদেশের কথা ছেড়েই দিলাম। তাহলে আমাদের ভারতবর্ষের জন্য হচ্ছে ত্রিপুরাতে সেটা এতটা জনপ্রিয়তা না, এখন আমরা হয়তো অবশ্যই এটা জনপ্রিয় হয়ে উঠবে, তোমাকে দেখে সেটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ যে স্পন্সর করবে, তোমার যে তুমি বললে 50% স্পন্সর, এরা কারা? এরা কি প্রাইভেট স্পন্সর নাকি কোনো অর্গানাইজেশন থেকে বা অন্য কোথাও থেকে? ইভেন কি তুমি ফিরে আসার পর আমরা অবশ্যই দেখছিলাম তুমি অনেক শুভেচ্ছার বন্যায় ভাসছিলে, তো কোনো ধরনের কোনো এই জায়গাতে কোনো অনার কোথাও থেকে এসছে কি এই ব্যাপারে? ফিনান্সিয়াল অনার কেউ করেছে কি? আমি যাওয়ার আগে, আমার এক্সপেডিশন স্টার্ট করার আগে, বি ইট ফ্রেন্ডস, মানে যাকে আমরা, আমার আমার স্পন্সরশিপ টোটাল 3 ভাগে ডিভাইডেড ছিল। আচ্ছা। তো আমি আমার ক্লোজ সার্কেল থেকে স্টার্ট করি। তো আমি মিলাপ, আমি ওখানে একটা ফান্ড রেজিং স্টার্ট করেছিলাম। আচ্ছা। তো সেখান থেকে আমার কিছুটা এসছে। তারপর আমার সেকেন্ড ছিল প্রাইভেট অর্গানাইজেশনস, এখানে যেরকম প্রাইভেট অর্গানাইজেশন যাই আছে, তো কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন আমাকে হেল্প করেছে, সেখান থেকে কিছু একটা ফান্ড এসছে আমার কাছে। অ্যান্ড বাদ বাকি আমার ফান্ড এসছে গভর্নমেন্ট ডিপার্টমেন্টস থেকে। আচ্ছা। টোটাল অ্যাকুমুলেটেড আমি স্পন্সর পেয়েছি 50%। ওকে। অ্যান্ড আসার পর আমি ফাইন্যান্সিয়াল অনার পেয়েছি বাট সেটা অনেকটাই কম। ওকে, বা কোনোভাবে কোনো অ্যাম্বাসেডার হওয়া বা এই ধরনের কারোর জন্য দাঁড়ানো, পোস্টারে দাঁড়ানো, পোস্টার বয় হওয়ার কোনো অফার কি তোমার কাছে এসেছে এখনো? পেয়েছি, বাট সেটা এখনো ফাইনালাইজ হয়নি। ওকে, মানে ইটস এ গুড থিং, কারণ এটা হলেও তোমার অনেকটা এগিয়ে যাবে, হেল্প হয়ে যাবে। কারণ না, আপনি বলুন। না, আমি অরিত্রের মতো, অবশ্যই অরিত্রের মতো যারা রয়েছে, যারা আমাদের রাজ্যকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে, আমরা বারবার যখনই বলবো, যখনই মাউন্টেনিয়ারিং আজ থেকে বহু বছর পরও যখন কেউ বলবে হু ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ফ্রম ত্রিপুরা, তখন অবশ্যই একটা নামই আসবে, অরিত্র রায়। সো অরিত্র রায় যখন আসবে, তখন বিভিন্ন স্পোর্টসের আমরা দেখি প্লেয়াররা পোস্টার বয় বা পোস্টার গার্ল হয়, তখন অরিত্র কেন হবে না? সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক বা প্রাইভেট সেক্টরে হোক, সেই প্রশ্ন কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে, যাদের পোস্টার বয় পোস্টার গার্ল প্রয়োজন হয়। অবশ্যই অরিত্র, যেটা তুমি বলছিলে কিছু। ওকে, নো প্রবলেম। অরিত্র, আমরা এই সময় যখন আমরা দেখছি যুব সমাজ অনেকেরই, সেটা বরাবরই ছিল, সবসময় ছিল, যুব সমাজের একটা অংশ ভুল পথে পরিচালিত হয়, সেই জায়গায় তোমার মতো ইয়াংস্টার, তোমার মতো ছেলেরা বা মেয়েরা যখন এই ধরনের কাজ করছো, একটু অন্য জায়গায়, তোমাদের প্যাশন একটু ডিফারেন্ট, তো আজকের যারা ভুল পথে পরিচালিত হচ্ছে তাদের জন্য তোমার কি বলার থাকে সবসময়, মানে কি বলবে তুমি? আমি এটাই বলবো যে ফার্স্ট মেন্টালি নিজেকে অনেক স্ট্রং করতে হবে। আমি মনে করি বা যখন শুনি বা দেখি, আমাদের যখন জেনারেশন, ঠিক আছে, আমার দেখতে হয়তো আমি ইয়াং, ঠিক আছে, বাট আমি এতটাও ইয়াং না, আই এম 35। তো মেন্টালি স্ট্রং হওয়া খুব দরকার। এন্ড মেন্টালি কি করে স্ট্রং হওয়া যায়? উই শুড বি ফিজিক্যালি অ্যাক্টিভ। ওকে। ফিজিক্যালি অ্যাক্টিভ রাখো, অ্যান্ড টাইম টু টাইম মেডিটেট ইয়োরসেলফ, যোগা করো। কারণ আমরা মনে করি মেডিটেশন, বা অনেকেই মনে করে, অনেক ইউথরা হয়তো মনে করতে পারে যে যোগা দিয়ে কি হবে, মেডিটেশন দিয়ে কি হবে, বাট দ্য মেইন থিং কামস ফ্রম দ্য মাইন্ড। আচ্ছা। তো আমরা যখন ফিজিক্যালি ফিট থাকি, মেডিটেট করি, যোগা করি, রিল্যাক্সেস দ্য মাইন্ড। অ্যান্ড মাইন্ড যখন রিল্যাক্স থাকে, কাম থাকে, তখন অটোমেটিক আমাদেরকে যে কোনো সিচুয়েশন, যে কোনো নেগেটিভ জিনিসকে ট্যাকেল করার একটা এনার্জি এসে পড়ে। ওকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফিজিক্যালি অ্যাক্টিভ যখন থাকি, তখন পজিটিভ একটা অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ নিজের শরীরের প্রতি চলে আসে। আমরা সবসময় শুনে থাকি যে আর বডি ইজ দ্য টেম্পল। তো আমাদের কিছু থাকুক কি না থাকুক, শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিজের শরীরটাই থাকবে, এটাকে পুজো করতে হবে। এটাকেই পুজো করতে হবে। সো ইফ উই আর নট ফিজিক্যালি অ্যাক্টিভ, ইফ ইউ আর নট এঙ্গেজড উইথ সাম স্পোর্ট, তো উই আর নট honoring this body. When we are actually associated with a sport, আমরা একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে বাধ্য।
ডিসিপ্লিন লাইফ লিড করা মানে কি হেলদি ফুডিং, হেলদি লাইফস্টাইল। তখন একটা পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ আসে। এন্ড এই জিনিসটাই আমি বলতে চাই ইউথদেরকে, বি অ্যাসোসিয়েটেড উইথ সাম কাইন্ড অফ এ স্পোর্ট। ওকে, আর ছোট্ট করে দুটো প্রশ্ন, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। যখন মাউন্টেনিয়ারিং করছো না তখন কি করো? মাউন্টেনিং যখন করছি না তখন আমার জব। ওকে, জব করছো না, এমনিতেই মানে হবিতে কি করছো আর কি, মানে শখ পূরণের জন্য কি করছো? মাউন্টেনিয়ারিং যখন করি না তখন আমার ট্রাভেলিং খুব বড় একটা হবি। ওকে, এটা এখন তো হাউ ডু কোপ আপ উইথ ইউর জব, বিকজ তুমি ট্রাভেল করছো, মাউন্টেনিং করছো, তো জবের জন্য সময় পাচ্ছ কোথায়? কোভিড অনেকটা হেল্প করেছে। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম। ওয়ার্ক ওকে, ফ্রম হোম প্যারালালি। বাট ঠিক আছে, এখন এই জিনিসটা অনেকটাই কমে গেছে। বাট তবুও মানে যখনই টাইম পাই, উইকেন্ডস হোক, লং উইকেন্ডস হোক, আই গো আউট ট্রাভেলিং। ওকে, সো ট্রাভেলিং ইজ মাই অনলি ওয়ান হবি। ওকে। চলো, যারা নতুন পর্বত আরোহী হওয়ার স্বপ্ন দেখছে তোমাকে দেখে, বা ইভেন কি যেসব পরিবারে, এখন আমি বলছিলাম তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, অনেকেই বলছে, আমার শোনা হয়েছে যে মা বলছে ঘুম থেকে উঠতে পারছো না, দেখো অরিত্র তো মাউন্ট এভারেস্ট উঠে গেল। সো আগামী দিনে যারা পর্বত আরোহী হবে সিরিয়াসলি, তাদের জন্য কি পরামর্শ থাকবে? এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, বা আনসারটা একটু লম্বা হবে আমার। ত্রিপুরাতে অ্যাকচুয়ালি অনেক মাউন্টেনিয়ার আছে, আচ্ছা, আমরা জানি না, কারণ হয়তো এক্সপোজার নেই, বা হয়তো সেরকম ভাবে মাউন্টেনিং, যে আগে বললাম ক্লাইম্বিং এত এক্সপোজার পাইনি। এই বছর ফর দ্য ফার্স্ট টাইম ত্রিপুরার হিস্ট্রিতে আননোয়িংলি অ্যান্ড কোইন্সিডেন্টলি আমরা দুজন, আমিও জানতাম না, আচ্ছা, ত্রিপুরা থেকে মাউন্ট এভারেস্ট সামিটের জন্য চেষ্টা করেছিলাম। আচ্ছা, সো সেই লোকটা ছিল ফ্রম সোনামুড়া, আচ্ছা, আনসার আলী নাম। উনিও অ্যাসোসিয়েটেড উইথ নীরমহল মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন। আচ্ছা, তো ওখানেও একটা মাউন্টেনিয়ারিং রিলেটেড ফাউন্ডেশন আছে। হুম, তো সেরকমভাবে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমাদের আমার ক্লোজ কলিগরার মধ্যে দেয়ার আর মাউন্টেনিয়ার্স হু আর অলরেডি বেসিক কোর্স কোয়ালিফাইড, অ্যাডভান্স কোর্স কোয়ালিফাইড, সার্চ অ্যান্ড রেস্কিউ কোয়ালিফাইড। তো ট্যালেন্ট আছে ত্রিপুরাতে। তো ল্যাক অফ এক্সপোজারের জন্য এই জিনিসটা, ফার্স্ট জিনিস আমাদেরকে ল্যাক অফ এক্সপোজারটা কেন সেটা দূর সরাতে হবে। ওকে, a proper association, active association, be it a mountaineering association, climbing association. ক্লাইম্বিং অ্যাসোসিয়েশন ত্রিপুরাতে আছে, আচ্ছা, আরও অ্যাক্টিভ হতে হবে, আমাদের মেম্বারকে আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। তো এদের দেখে কি হবে, কারণ মাউন্টেনিয়ারিং ট্রেকিং একটা খুবই একটা কি বলবো অ্যাট্রাক্টিং একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট। অ্যান্ড এখন তো ক্লাইম্বিং ইজ ইনটু অলিম্পিক্স অলসো। সো এই জিনিসগুলো স্প্রেড করতে হবে। ওকে, তো স্প্রেড করলে ইউথরা আরো বেশি জানতে পারবে। দের আর ডাইভার্স স্পোর্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। ঠিক। আমরা যেটা জানি না সেটাকে আমার মনে হয় সেটা বোধহয় ভালো না, আসলে জানতে হবে, যেটাই বলার চেষ্টা করছিল অরিত্র, যে জানতে হবে। এবং যেভাবে শুধু এভারেস্ট নয়, অরিত্র এর আগেও আরো দুটো মহাদেশের পিক, মানে সবচেয়ে উঁচু যে পাহাড়ের চূড়া, সেই চূড়ায় উঠেছে, আফ্রিকা এবং ইউরোপ, এবং তারপর এশিয়া, বাকি চারটে রয়ে গেছে। সেগুলোর জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা অরিত্র। আর এছাড়া আর কোনো স্বপ্ন জীবনে, মানে চারটে বাদে চাকরি না, চারটে চূড়ায় ওঠার বাদ দিয়ে আর কোনো আপাতত আমার ফার্স্ট টার্গেট চারটে করা। বাট ইফ আই এম এবল টু গেট সাবস্ট্যান্সিয়াল স্পন্সরশিপ, আমার কাঞ্চনজঙ্ঘা করার প্ল্যান আছে, বা এনি আদার 8000 মিটার, প্রোভাইডেড। আমার অবভিয়াসলি স্পন্সরশিপ দরকার, কারণ যা আমি একটু আগে বললাম মাউন্টেনিয়ারিং খুব কস্টলি, এন্ড 8000 মিটার ক্লাইম্ব করা আরো বেশি কস্টলি। সো এগুলো আপাতত এম। ওকে, অল দ্য বেস্ট। খুব ভালো থাকো তুমি, সুস্থ থাকো, এইভাবেই তুমি ইন্সপায়ার করতে থাকো। আমরা যেন বারবার তোমার সাথে স্টুডিওতে বসে গল্প করতে পারি। নেক্সট অন্য কোনো মহাদেশের পিকে উঠবে তুমি, বা কাঞ্চনজঙ্ঘায় উঠবে তুমি। এবং অবশ্যই স্পন্সর তো গুরুত্বপূর্ণ, সেটা যেভাবেই হোক, টাকা গুরুত্বপূর্ণ এখানে। এই স্পোর্ট যেহেতু এটা কস্টলি স্পোর্ট, তুমি যখন আমাদের মাথা উঁচু করবে, তোমার জন্য ভাববার দায়ও কিন্তু আমাদের। অসংখ্য ধন্যবাদ আজ এখানে থাকার জন্য অরিত্র, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, অরিত্র রায় ছিল আমাদের সঙ্গে। আসলে পর্বত আরোহণের কথা আমরা বলছিলাম, অরিত্র থেকে আমরা অনেক কিছু শুনছিলাম, ওনার অভিজ্ঞতা শুনছিলাম, কি কি ভাবে কি কি করলেন সেটা শুনছিলাম। শুনতে ভালোই লাগে আসলে। এই যে একাগ্রতা, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না, কিন্তু যাদের মধ্যে থাকে তারাও কিছু কিছু জিনিসে হয়তো পিছিয়ে যায়। পর্বত আরোহণ একটি শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জিং কার্যকলাপ, যা প্রকৃতির সৌন্দর্য এবং রোমাঞ্চের সাথে জড়িত।
পর্বত আরোহণ কেবল একটি খেলা বা শখ নয়, বরং এটি শারীরিক ও মানসিক সুস্থতা, সমস্যা সমাধান, সহযোগিতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ব্যক্তিগত বৃদ্ধি এবং জীবন ও কাজের ক্ষেত্রে প্রাসঙ্গিক একটি মূল্যবান অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা অর্জন করল রাজ্যের সন্তান অরিত্র রায়। এখন আমরা অপেক্ষায় অরিত্রর পদচিহ্নকে কে হাঁটবে, অরিত্রকে দেখে কারা কারা এগিয়ে আসবে তা অবশ্যই সময় বলবে। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।